আস্তে আস্তে ঢুকাও, না হলে ছিঁড়ে যাবে। আহ লাগছে, ছাড়ো, আমাকে কেউ দেখে ফেলবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি যেই বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক অনেক ভালো ছিল। আমি যা চাইতাম তাই দিতেন। কিন্তু উনি আমাকে একটা ঘরে যেতে বারণ করতেন। ওই ঘরটা ছাড়া বাকি সব ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার ছিল। একদিন মালিক বাড়িতে ছিল না আর আমি ওই ঘরে গিয়ে ঢুকি। ভেতরের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছিলাম। কারণ ওখানে আমি প্রায় ৮ মাস ধরে এই বাংলোতে কাজ করছি। এর আগে আমি সামনের বাড়িটায় কাজ করতাম। ওরা যখন অন্য শহরে চলে গেল তখন যাবার আগে আমাকে এই কাজটা জোগাড় করে দিয়ে গেল। এই বাংলোর মালিক অনেকভাবে আমার খেয়াল রাখেন। এই বাড়িতে আমি ছাড়া আরও ২ জন কাজের লোক আছে। আর ২ জনেই ছেলে। বাড়ির ভিতরকার সব কাজ আমি করতাম। এত বড় বাড়িতে মালিক একা থাকতেন। বাড়িটা অনেক বড় ছিল। বাড়িতে বেশি লোকজন ছিল না, তাই আমাকেও বেশি কাজ করতে হতো না। তা সত্ত্বেও মালিক আমাকে অনেক ভালো পারিশ্রমিক দিতেন। পারিশ্রমিক ছাড়াও উনি আমাকে অনেক কিছু দিতেন। উনার ঘর আর টাকার সংখ্যা গুণে শেষ করা যেত না। আমি এই কাজটা পেয়ে অনেক খুশি ছিলাম। শুধু মালিক আমাকে একটা বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন। উপরের তলায় একটা ঘর ছিল। সেই ঘরে সব সময় তালা দেওয়া থাকত। উনি আমাকে ওই ঘরে যেতে নিষেধ করেছিলেন। আমার প্রায় মনে হতো যে ওই ঘরে কি এমন আছে যার জন্য মালিক ওখানে কাউকে যেতে দেন না। এমনকি মালিক আমাদের উপরের তলায় যেতেও নিষেধ করতেন। কিন্তু একবার আমি উনার থেকে উপরের তলাটা পরিষ্কার করার অনুমতি নিয়েছিলাম। উনিও অনুমতি দিয়েছিলেন। কিন্তু ওই ঘরে যেতে আমাকে নিষেধ করে দিয়েছিলেন। আর আমার এত সাহস ছিল না যে আমি মালিককে জিজ্ঞেস করব ওই ঘরে কি আছে। আর ওই বাড়ির বাকি ২ জন কাজের লোকের সাথে আমার তেমন কথা হতো না যে ওদেরকে জিজ্ঞেস করব। আর সবচেয়ে বড় কথা, মালিক আমাকে অনেক বিশ্বাস করতেন। আর আমি কোনোভাবেই মালিকের বিশ্বাস হারাতে চাই না। কারণ এই বাড়িতে আমি না চাইতেই সবকিছু পাচ্ছিলাম। এখানে কেউ আমার উপর হুকুম করত না, কেউ আমার কাজের ভুল ধরত না। আমি নিজের মতন করে কাজ করতাম। নিজের ইচ্ছে মতন আরামও করতাম। আমার মাঝে মাঝে চোখে পড়ত মালিক উপরের তলা থেকে নিচে নামছেন। মনে হতো উনি ওই ঘরটাতেই যেতেন। কিন্তু আমি কাজের লোক হয়ে মালিককে এই কথাটা কি করে জিজ্ঞেস করি? একদিন মালিককে কাজের জন্য শহরের বাইরে যেতে হয়। যাবার আগে উনি আমাকে বলেছিলেন যে আমি ২ দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি যখন থাকব না তখন এই বাড়ির দেখাশোনা তোমাকেই করতে হবে। উনি বাড়ির চাবিটাও আমার হাতে তুলে দেন। আমি অনেকদিন ধরে ওই বাড়িতে কাজ করছিলাম, তাই মালিক আমাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন। বাড়ির সব চাবি আমার হাতে তুলে দিয়ে মালিক বলেন, উপরের তলায় পরিষ্কার করতে যাওয়ার কোনো দরকার নেই। আমি যেন নিচেই থাকি আর বাড়ির দেখাশোনা করি। আমি মালিককে কথা দিলাম যে আমি অনেক ভালো করে তার বাড়ির দেখাশোনা করব। এই ২ দিন আমার সব ছুটি। কোনো কাজ নেই। এমনিতেও এই চাকরিটা আমার কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতন। শুধু একটা কথা আমাকে ভাবায়, মালিক কেন চায় না আমি উপরের তলায় যাই? ওই ঘরে কি এমন আছে যে মালিক আমাকে উপরের তলায় যেতে বারণ করে গেলেন? আমার অনেক জানতে ইচ্ছে করছিল ওই ঘরটায় এমন কি আছে। বাড়ির সব চাবি এখন আমার কাছে। তার মানে নিশ্চয়ই উপরের ঘরটার চাবিও এর মধ্যে আছে। আমার অনেক ইচ্ছে করছিল একবার ওই ঘরটায় যেতে আর দেখতে ওখানে কি আছে। কিন্তু আমার ভয় হচ্ছিল যে মালিক যদি জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে। আর আমি এই চাকরিটা কোনোমতেই হারাতে চাই না। আমি ভেবে দেখলাম যে এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তো কে আমাকে দেখবে? আর যে ২ জন কাজের লোক ছিল তাদের মধ্যে একজন মালিকের ড্রাইভার, যে ওনার সাথে গিয়েছিল। আর আরেকজন ছিল চৌকিদার, যে কখনো বাড়ির ভিতরে ঢুকতই না। তাই এখন আমি উপরের ঘরে গেলে মালিক কোনোভাবেই সেটা জানতে পারবে না। এই ভেবে আমি সিঁড়ির দিকে পা বাড়ালাম। প্রথমে আমার মনটা ধড়ফড় করছিল। আমার ভয়ও হচ্ছে। আমি জানতাম না ওই ঘরের ভিতরে কি আছে।
মনে হয় মালিকের কোনো পুরনো স্মৃতি আছে ওখানে। এই ভেবে আমি ভয়ে ভয়ে সিঁড়ি ভেঙে উপরের তলায় গিয়ে পৌঁছালাম। আমি ওই ঘরের বাইরে 5 মিনিট ধরে দাঁড়িয়ে রইলাম। আমার সাহস হচ্ছিল না চাবি খুলে ভিতরে ঢোকার। এই শীতেও আমি ঘামছিলাম। আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা এক ধরনের চুরি বলা যেতে পারে। মালিকের বিশ্বাস ভেঙে আমি নিজের আগ্রহ পূরণ করতে যাচ্ছিলাম। আমার বিবেক আমাকে বাধা দেয়, তাই আমি নিচে নেমে এলাম। আর বেশি হলে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতিই থাকবে, যেটা আমার কোনো কাজে আসবে না। কিন্তু আমার চাকরিটা চলে গেলে গ্রামে আমার বয়স্ক বাবা মায়ের ওষুধের খরচা কে দেব না, এই ভেবে আমি নিজেকে সামলে নিলাম। মালিক যাওয়ার একদিন হতে চলল। উনি বলেছিলেন উনি 2 দিন পর ফিরবেন। পরের দিন সকালে আমি যখন বাড়ি পরিষ্কার করছিলাম তখন আমার মনে হলো যে উপরের তলাটা 2 দিন পরিষ্কার না হলে ওখানে অনেক ময়লা জমে যাবে। আর মালিক ফিরে আসার পর ওটা পরিষ্কার করতে গেলে আমার কাজ অনেক বেড়ে যাবে। এই ভেবে আমি উপরের তলাটা পরিষ্কার করতে চলে গেলাম, কারণ আমি চাই না মালিক ফিরে আসার পর আমার কাজের বোঝা আরও বেড়ে যাক। আর আমি এখন ফ্রি ছিলাম। আর একলা একলা আমার বাড়িতে মন বসছিল না। মালিক থাকলে উনি দিনের অর্ধেকটা সময় বাড়িতেই পার করতেন আর কিছু না কিছু ছোটখাটো কাজ দিয়ে আমাকে ব্যস্ত রাখতেন। উপরে তলাটা পরিষ্কার করতে গিয়ে আমি আবার ওই ঘরটার সামনে গিয়ে পড়লাম। এইবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মালিককে দেওয়া কথা ভুলে আমি চাবির গোছাটা বের করে একটা একটা করে চাবি তালার মধ্যে দিতে থাকলাম আর চেক করতে থাকলাম। কিছুক্ষণ পরে একটা চাবি দিতেই তালাটা খুলে গেল। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভিতরে এরকম কিছু দেখব। ওখানে যা দেখলাম আমার মাথা ঘুরে গেল। আমি দরজাটায় আবার তালা দিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম। আমার এত সাহস ছিল না যে আমি ঘরের ভিতরে ঢুকব। আমি ছুটে নিচে চলে এলাম। এখন আমার মনটা ধরফর করছিল। আমার মনে হচ্ছিল মনটা বেরিয়ে আসবে। আমার শরীরটা ঘামে ভিজে গেছিল আর আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম ভিতরে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতি থাকতে পারে। আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু থাকতে পারে। আমি নিচে এসে সোফায় বসে পড়লাম। আমার পা কাঁপছিল আর আমার সাহস হচ্ছিল না যে আমি উঠে এক গ্লাস পানি খাব। বেশ কিছুক্ষণ ধরে আমি সোফার ওইরকমভাবে বসে রইলাম। তারপর উঠে আমি কোনো রকমই নিজেকে সামলালাম। সোফা থেকে উঠে আমি প্রথমে পানি খেলাম, তারপর ভাবতে থাকলাম মালিক যদি জানতে পারেন যে আমি ওই ঘরের দিকে গেছিলাম তাহলে আমার চাকরিটা আর থাকবে না। কিন্তু রুমের ভিতরে আমি যা দেখেছি তারপর আমি চুপ করে থাকলে সেটা এক রকমের অন্যায় হবে। আমি জানতে চাই এরকমটা কেন? তখন আমার মাথায় একটা খেয়াল আসে। আমি শুধু পরিষ্কার করার জন্য মালিকের ঘরে যেতাম আর পরিষ্কার হয়ে গেলে আমি বেরিয়ে আসতাম। উনার ঘরটা আমি কখনো ভালো করে দেখিনি। আজ আমি যখন উপরের ঘরে এমন একটা দৃশ্য দেখলাম তখন আমার জানতে ইচ্ছে করছে যে আমার মালিক আসলে কে। তাই আমি ঠিক করলাম যে প্রথমে আমি মালিকের ঘরটা খুঁজে দেখব। হতেও পারে যে ওখানে আমি এমন কিছু পাব যা দেখে আমার সব ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। যখন আমি মালিকের ঘরে গিয়ে পৌঁছলাম তখন আমি এক একটা জিনিস খুলে চেক করতে থাকলাম। উনি কোনো জিনিস লক করে যাননি, শুধু ঘরের দরজাটাই নক ছিল। যার চাবি আমার কাছে ছিল এইসবের একটাই মানে হয় যে মালিক আমাকে ভাববা করলেন। আমি ভেতরে ভেতরে লজ্জিত ছিলাম যে আমি মালিকের বিশ্বাস ভাঙছি। কিন্তু এই সময় আমার এটা জানা বেশি জরুরি ছিল যে উপরের ঘরে আমি যেটা দেখেছি তার মানে কি। যখন আমি মালিকের ফার্নিচারের শেষ ড্রয়ারটা খুললাম তখন একটা জিনিস আমার হাতে এলো। সেটা দেখে আমি ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারলাম। আমার মালিক একটা বড় ফ্যাক্টরির দোকান পরিচালনা করে। উনার বয়স বেশি নয়, উনি দেখতেও অনেক সুন্দর। আমি এতদিন ভাবতাম যে এত বড় বাড়িতে উনি একা কেন থাকেন। আর আজ যখন আমি উপরের ঘরে গেলাম তখন আমি মালিকের সব কিছু গোপন কথা জানতে পারলাম। উনার ড্রয়ারে আমি যে জিনিসটা পেয়েছিলাম সেটা একটা অ্যালবাম ছিল। তার সাথে একটা ডায়েরিও পেয়েছিলাম আমি। আমি একটু আধটু লেখাপড়া জানতাম, তাই ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম আমি। ডায়েরিটা পড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি মালিককে ভালো মানুষ মনে করতাম, কিন্তু আসলে উনি তো অনেক সাংঘাতিক মানুষ। আমার সন্দেহ হয় যে আমি কি সত্যিই এই বাড়িতে একা আছি। ডায়েরিটায় অনেক কম লেখা ছিল। টুকরো টুকরো করে কথা লেখা ছিল। ওইগুলো পড়ার পর আমার মনে হয়েছিল যে আমি মালিকের গোপন তথ্য জেনে গেছি। কিন্তু আমি ভুলে গেছিলাম যে প্রত্যেকটা ছবির একটা অন্য মানে থাকে।
সব সত্যের একটা অন্য দিক থাকে যেটা আমাদের চোখে পড়ে না। আমি নিজের মতন করে সব ঘটনাটা সাজিয়ে একটা গল্প বানিয়ে ফেললাম। কিন্তু সেটা আমার নিজের দৃষ্টিভঙ্গি ছিল। আমি কেবল অর্ধেক সত্যিটা জানতে পেরেছিলাম, কারণ মালিকের ডায়েরিতে মাত্র 10 থেকে 12টা পাতায় লেখা ছিল। বাকি অ্যালবামটা খুলে দেখলাম, ওখানে মালিকের ছোটবেলার কিছু ছবি আছে যেখানে উনি ওনার মা বাবার সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমি প্রথমবার মালিকের মা বাবার ছবি দেখলাম। ওটা ছাড়া অ্যালবামে আর কিছু ছিল না। তবে আমি সবটা বুঝতে পেরেছিলাম। আমি নিজের মতন করে 2-এ 2-এ 4 করে নিলাম। কিন্তু তখন আমি অর্ধেক ঘটনাটা জানতাম। আমি ভাবিনি যে যখন আমি সব সত্যিটা জানতে পারব তখন আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আমি সব জিনিস আবার আগের মতন করে দিলাম আর বাইরে বেরিয়ে মালিকের ঘরটা আবার লক করে দিলাম। উপরের ঘরটাও আগের মতন লক করে দিলাম। আমি চাই না মালিক কোনোভাবেই জানতে পারুক যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম কিংবা উনি বুঝতে পারুক আমি ওপরের ঘরে গিয়েছিলাম। কারণ তখন মালিককে আমার অনেক ভয়ঙ্কর মনে হয়েছিল। মনে হয়েছিল উনি সব কিছু করতে পারেন। রাত হতেই মালিক ফেরত চলে এলেন। এখন আমার মালিককে দেখে অনেক ভয় পাচ্ছিলাম আমি। আমি কোনো রকমে ওনার জন্য খাবার বানিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে চলে গেলাম। এখন আমার ওনার সামনে যেতে ভয় পাচ্ছিল। আমার মনে এই ভয়টা ছিল যে মালিক যদি সব কিছু জানতে পেরে যান, তাহলে আমার কাজটা আর থাকবে না। কিংবা হতে পারে উনি আমাকে তার থেকেও কোনো ভয়ঙ্কর শাস্তি দেবেন। আমি সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়লাম। অনেক ঠান্ডা পড়েছিল। যখন মালিক আমাকে ফোন করে আবার বাড়িতে ডেকে পাঠালো তখন আমার সব প্রাণটা বেরিয়ে যাবার মতো অবস্থা। আমার মনে হচ্ছিল মালিক হয়তো সবটা জেনে গেছেন। আমি বাংলোর ভিতর গিয়ে উপস্থিত হলাম। মালিক আমাকে দেখে বলেন যে অনেক ঠান্ডা পড়েছে। আমি খানিকটা প্রাণ ফিরে পেলাম। আমি তাড়াতাড়ি কফি বানিয়ে মালিকের ঘরে পৌঁছতে গেলাম। মালিক আমাকে দেখে বসতে বলেন। আমি ঠান্ডা মেঝেতেই বসে পড়লাম। আমি ঠান্ডায় কাঁপছিলাম। মালিক বলেন, আমার অনুপস্থিতিতে তুমি আমার ঘরে ঢুকেছিলে। মালিক যেইভাবে সরাসরি আমাকে প্রশ্ন করলেন, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। মালিক জেনে গেছেন যে আমি উনার ঘরে ঢুকে ওনার জিনিসপত্র ঘেটেছি। আমি চুপ করে মাথা নিচু করে রইলাম। উনি বললেন, তোমার কি এমন দরকার পড়েছিল যে তুমি আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র ওলট পালট করেছ? আমি কখনো তোমার কোনো অভাব রাখিনি। মালিক আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন, যার আমার কাছে কোনো উত্তর ছিল না। তিনি বললেন, বলো, তোমার কি এমন দরকার পড়েছিল যে তুমি আমার ড্রয়ারের সব জিনিসপত্র ঘেটেছ? তোমার কি মনে হয়েছি যে আমি কিছু জানতে পারব না? আমি আমার ঘরের সব জিনিস অনেক যত্নে রাখি। আর তুমি সব কিছু এধার ওধার করে দিয়েছ। তুমি ভেবেছিলে আমি বুঝতে পারব না? আমার অনুপস্থিতিতে তুমি আমার সব ড্রয়ার চেক করেছে। উনার রাগটাও অনেক অদ্ভুত ছিল। উনি শুধু একের পর এক প্রশ্ন করতে থাকেন। আমার মনে হলো যে সত্যিটা আমি আর লুকাতে পারব না। আমি ওনাকে বলে দিলাম যে উনি না থাকাকালীন আমি উপরের তলাটা পরিষ্কার করতে গেছিলাম। আমার আগ্রহ অনেক বেড়ে গেছিল, তাই আমি উপরের ঘরটা খুলেছিলাম। আমি যেই ভিতরে পা রেখেছিলাম সাথে সাথে আমার মনটা বেরিয়ে গেছিল। ভিতরের দৃশ্যটা দেখে আমি কেঁপে উঠেছিলাম। আর তাই সত্যিটা জানার জন্য আমি আপনার ঘরে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে আপনার ঘরে আমি এমন কিছু পাব যেটা দেখে আমি সত্যিটা জানতে পারব। কারণ আমি উপরের ঘরে যা দেখেছিলাম তারপর চুপ করে থাকা আমার কাছে এক ধরনের অন্যায় মনে হচ্ছিল। আমি যখন আপনার ড্রয়ার চেক করছিলাম, ওখানে আমি একটা অ্যালবাম আর একটা ডায়েরি খুঁজে পাই। ওইগুলো দেখে আমার একটা ঝটকা মনে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আপনি এরকম কেন করছেন। কেউ কি এমনটা করতে পারে? আমি তো আপনাকে অনেক বড় মনের মানুষ মনে করতাম, কিন্তু আমি যা দেখেছি তা দেখে এটাই প্রমাণ হয় যে আপনি একজন অত্যাচারী মানুষ। ভয়ে ভয়ে আমি মালিককে সব কথা বলে ফেললাম। বড় জোর আমার চাকরিটা চলে যাবে। কিন্তু এত বড় সত্যিটা আমি মনের ভিতর চেপে রেখে বাঁচতে পারতাম না। আমার কথা শুনে মালিক রেগে যাবার পরিবর্তে একটু হাসেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমার দেখে ভালো মনে হলো যে তোমার বিবেকবোধ এখনও বেঁচে আছে। কিন্তু আমার পিছনে আমার জিনিসে হাত দিয়ে তুমি আমার বিশ্বাস ভেঙেছ। সত্যিটা জানার অনেক ইচ্ছে না তোমার? তো চলো আমি তোমাকে সব সত্যিটা বলি। তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যা দেখেছ সেটা ঠিক না ভুল। আমি 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম। আমার বাবা আর একটা বিয়ে করে এনেছিলেন, কারণ আমি অনেক ছোট ছিলাম আর আমার একটা মায়ের দরকার ছিল। আমার নতুন মা অনেক ভালো করে আমার খেয়াল রাখত।
যখন আমার বাবা সামনে থাকত তখন দেখে মনে হতো মা আমার জন্য জীবনটা দিতে পারে। আমার নতুন মায়ের সাথে আমি অনেক খুশিতে ছিলাম। কিন্তু আমার বাবা আমার নতুন মায়ের সাথে বেশি দিন থাকতে পারল না। বিয়ের 10 মাস পরেই বাবার অ্যাক্সিডেন্টে বাবা এই পৃথিবীটা ছেড়ে চলে যায়। বাবা উইলে লিখে গিয়েছিলেন যে আমার যখন 18 বছর বয়স হবে তখন ওনার সব সম্পত্তির মালিক আমি হব। তার আগে অবধি বাবা মাকে তার ব্যবসা সামলানোর দায়িত্ব দিয়েছিল। বাবা একটা ঘর আর কিছু টাকা ছাড়া মায়ের জন্য আর কিছুই রেখে যায়নি। বাবা এই পৃথিবীটা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। আমাকে সারাদিন ঘরে বন্ধ করে রাখত। দিনে একবার করে আমাকে খেতে দিত। আমার স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে খেলাধুলা করা সব বন্ধ করে দিয়েছিল। আমি সারাদিন ঘরে বন্ধ থাকতাম, যেখান থেকে আমি অনেক রকমের আওয়াজ শুনতে পেতাম। বাড়িতে অনুষ্ঠান হতো। মা তার বন্ধুদের সাথে গান চালিয়ে অনুষ্ঠান করত। আমার সৎ মা আমার বাবার কষ্ট করে রোজগার করা টাকা পানির মতন খরচ করছিল। বাড়ির সব ভালো কাজের লোকেদের ছাড়িয়ে দিয়েছিল। আর নিজের পছন্দ মতন কিছু কাজের লোক এনেছিল, যারা মায়ের মতনই আমার উপর অত্যাচার করত। আমি যখনই মাকে বলতাম যে আমি ঘরের বাইরে বেরোতে চাই, তখনই সে আমাকে অনেক মারত। আর যখন বাড়িতে অনুষ্ঠান হতো, তখন আমাকে ঘরে বন্ধ করে রাখার সাথে সাথে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখত। মা তার বন্ধুদের সাথে মিলে আমার উপর অত্যাচার করত। মা আমাকে নিয়ে মজা করত। একদিন আমার সৎ মা আমাকে বলল যে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি। মা নিজে তাকে শেষ করিয়েছে। কারণ আমার মা জানত যে বাবা এই পৃথিবীটা ছেড়ে চলে যাওয়ার পর তার সব সম্পত্তির মালিক সে হবে। যখন আমার বাবার উইল সামনে এলো, তখন মা রেগে শেষ এই দেখে যে তার ভাগে বেশি কিছু নেই। প্রথমে সে ভেবেছিল সে আমাকেও শেষ করে ফেলবে। কিন্তু উইলে লেখা ছিল যে আমি 18 বছর হওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে সব সম্পত্তি একটা ট্রাস্টের নামে চলে যাবে। সেটা হলে মায়ের হাতে কিছুই আসবে না। তাই মা ঠিক করেছিল যে সে আমাকে বাঁচিয়ে রাখবে যতদিন না আমার 18 বছর বয়স হচ্ছে। যেই আমার 18 বছর বয়স হবে, সে একটা কাগজে আমাকে দিয়ে সই করিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেবে। তারপর আমাকেও শেষ করে ফেলবে। মা আমাকে এতই অত্যাচার করত যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। যখন আমি জানতে পেরেছিলাম যে সে আমার বাবাকে শেষ করা হয়েছে, তখন আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমি এটাও জানতাম যে একদিন সে আমাকেও শেষ করে ফেলবে। 5 বছর ধরে আমি এইভাবেই দিন পার করতে থাকলাম। 5 বছর পর বাড়িতে একটা কাজের লোক আসে। তার আমার উপর দয়া হয়। আমি যখন তাকে সব ঘটনাটা বলি তখন সে আমাকে কথা দেয় যে সে আমাকে সাহায্য করবে। একদিন সে সুযোগ বুঝে আমাকে সাহায্য করবে। একদিন সে সুযোগ বুঝে আমাকে খুলে দেয় আর আমাকে নিয়ে পালিয়ে যায়। আমি 4 বছর তার সাথে তার গ্রামেই রইলাম। যখন আমার 18 বছর বয়স হল, তখন মা বাবার উকিলের সাথে দেখা করলাম। আমি বেঁচে আছি দেখে উনি অনেক খুশি হলেন। কারণ উনি আমার বাবার বন্ধু ছিলেন। আমি সব সম্পত্তি আমার নামে করে নিলাম। আমার সৎ মা আমাকে দেখে ক্ষমা চাওয়ার নাটক করে। আমিও সবার সামনে ওনাকে ক্ষমা করে দিই। কিন্তু আমি এমন একজন মহিলাকে কি করে ক্ষমা করব, যে আমার বাবাকে শেষ করেছে? যার জন্য আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আর আমি আমার জীবনের বেশ কিছু বছর একটা ঘরে বন্দী হয়েছিলাম। আমি আমার সৎ মাকে ক্ষমা করে আমার বাংলো নিয়ে আসি আর ওনাকে উপরের ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিই। তুমি উপরের ঘরে যাকে বাধা থাকতে দেখেছ, সে আমার সেই সৎ মা। আমি উনার সাথে সেই সব কিছু করিনি যা উনি আমার সাথে করেছিলেন। আমি শুধু তাকে বেঁধে ফেলে রেখেছি। কিন্তু আমি তাকে সময় মতো জল আর খাবার দিই। সে আমার বাবার শেষ করা অপরাধী, আর আমার অপরাধী। তুমি অ্যালবামে যাদের দেখেছ তারা আমার মা বাবা। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার মা আমার সাথে অনেক ভালো ব্যবহার করত। কারণ সে জানত যে সে অনেক তাড়াতাড়ি আমার বাবাকে শেষ করে ফেলবে আর সব সম্পত্তির মালকিন হবে। আর আমাকেও রাস্তা থেকে সরিয়ে দেবে। কিন্তু বাবার উইল তার সব প্ল্যানে পানি ঢেলে দিয়েছিল। আমার সৎ মা উপরের ঘরে এইভাবে 6 বছর ধরে বন্ধ আছে। সে যতদিন বেঁচে থাকবে আমি তাকে এইভাবেই বন্ধ করে রাখব। তার যদি টাকার লোভ না থাকত তাহলে আমি তাকে এতটাই ভালোবাসতাম যে সব সম্পত্তি তার নামে করে দিতাম। আমি একজন বিধবা মায়ের ছেলে। আমার বাবাও বেঁচে নেই। সে যদি আমাকে নিজের ছেলের মতন ভালোবাসত, তাহলে আমি তার জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারতাম। কিন্তু সে সম্পত্তির লোভে নিজের ক্ষতি করেছে আর একজন অত্যাচার হয়ে উঠেছে। এখন তার এটাই শাস্তি যে সে সারা জীবন এইভাবে বন্ধ থাকবে আর কষ্ট ভোগ করবে।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি।